মাছ আহরণে এবং প্রয়োজনীয় মুহূর্তে মাছের আশ্রয়ের জন্য জমির এক কোণে একটি 1 থেকে 1.5 মিটার গভীর গর্ত করতে হবে। গর্তের আয়তন পুরো জমির শতকরা 3 থেকে 4 ভাগের বেশি হওয়া উচিত নয়। পুরো জমি থেকে মাছ যাতে সহজে গর্তে চলাচল করতে পারে এজন্য জমিতে প্রয়োজনীয় নালা তৈরি করতে হবে। নালার প্রশস্ততা 0.3 মিটার এবং গভীরতা 0.3 মিটার হলেই চলবে। জমিতে পানি প্রবেশ এবং অতিরিক্ত পানি বের করার জন্য প্রয়োজনীয় পথ তৈরি করতে হবে এবং পথে জাল স্থাপন করতে হবে যাতে মাছ পালিয়ে যেতে না পারে। জমি সমতল করে প্রচলিত নিয়ম অনুযায়ী ভালোভাবে চাষ ও মই দিতে হবে। মাটির উর্বরতা ও ধানের জাতের উপর ভিত্তি করে প্রয়োজনীয় জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হবে। সাধারণত হেক্টর প্রতি 200 কেজি ইউরিয়া, 153 কেজি টিএসপি, 77 কেজি এমওপি এবং 128 কেজি জিপসাম সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের মোট পরিমাণ 3 ভাগ করে 3 কিস্তিতে ধান রোপণে 30, 45 এবং 60 দিন পর প্রয়োগ করতে হবে। এখানে উল্লেখ্য এসব রাসায়নিক সার মাছের কোনো ক্ষতি করে না। ধানের জাত যে কোনো জাতের ধানের সাথেই মাছ চাষ করা যায়, তবে যেসব ধান বেশি পানি সহ্য করতে পারে এবং গাছ বেশি লম্বা হয় না এমন উচ্চ ফলনশীল জাতের ধান লাগানো উচিত। ধান রোপণ ধান সারিবদ্ধভাবে লাগাতে হবে। এক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 25 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 15 সেন্টিমিটার হতে হবে। পোনা মাছ ছাড়া সাধারণত দ্রুত বর্ধনশীল এবং অল্প সময়ে খাবার যোগ্য হয় এবং ধানের ক্ষতি করে না এমন প্রজাতির পোনা মাছ ছাড়তে হবে। ধান খেতে সরপুঁটি, কমন কার্প বা মিরর কার্প এবং নাইলোটিকা ভালো ফলন দেয়। এসব জাতের মিশ্র চাষ সবচেয়ে লাভজনক। একক চাষের ক্ষেত্রে সরপুঁটি বা নাইলোটিকার বেলায় হেক্টর প্রতি 2500 থেকে 3000টি পোনা এবং কমন কার্পের বেলায় হেক্টর প্রতি 2500 থেকে 3000টি পোনা ছাড়া যায়। দুই প্রজাতি চাষের ক্ষেত্রে উভয় প্রকার মাছ অর্ধেক সংখ্যায় ছাড়তে হবে। 3 প্রজাতির চাষের ক্ষেত্রে হেক্টর প্রতি 2000টি সরপুঁটি, 2000টি কমন কার্প এবং 1000টি নাইলোটিকা ছাড়তে হবে। মাছের পোনা যথাসম্ভব বড় হওয়ায় বাঞ্ছনীয়। ধান রোপণের 15 থেকে 20 দিন পর যখন ধান ভালোভাবে লেগে যাবে এবং 2-1টি কুশি ছাড়বে তখন জমিতে পানি দিয়ে পোনা ছাড়তে হবে। ধান রোপণের পর 15 থেকে 20 দিন পর্যন্ত জমিতে 3 থেকে 4 সেন্টিমিটার পানি রাখতে হবে এবং এর মাঝে ধানের 2-1টি কুশি ছাড়লে জমিতে 10 থেকে 20 সেন্টিমিটার পানি ঢুকিয়ে মাছ ছাড়তে হবে। ধান ও মাছ বড় হওয়ার সাথে সাথে পানির পরিমাণ বাড়াতে হবে। মাছ থাকা অবস্থায় সব সময় জমিতে পানি রাখতে হবে। মাছ ধানের আগাছা জন্মাতে বাধা দেয়, তবুও বেশি আগাছা জন্মালে তা হাত বা নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে।
ধানের পোকা বা রোগ দেখা দিলে প্রথমে কীটনাশক প্রয়োগ না করে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা পোকা দমনের 5টি পদ্ধতির কার্যকর সমন্বয়। জৈবিক পদ্ধতি: পাখি, মাছ, ব্যাঙ, উপকারী পোকা এসব। যান্ত্রিক পদ্ধতি: হাত জাল, আলোক ফাঁদ ইত্যাদি। বালাই সহনশীল জাতের ধান লাগানো, অর্থাৎ যেসব ধানে পোকার আক্রমণ কম হয়। আধুনিক চাষাবাদ পদ্ধতি: সুস্থ বীজ, সঠিক দূরত্বে ধান লাগানো, পরিমিত সার প্রয়োগ, জমি আগাছা মুক্ত রাখা এসব। রাসায়নিক পদ্ধতি: সঠিক সময়ে, সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার। ধান খেতে মাছের জন্য বৈচিত্র্যময় প্রচুর খাদ্য থাকে, সুতরাং মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ আবশ্যকীয় নয়। তাছাড়া মাছকে তাড়াতাড়ি বড় করার জন্য নিয়মিত গোবর, খুদে পানা এবং মাছের দেহের ওজনের 2 থেকে 3% পরিমাণ চালের গুঁড়া দেয়া যেতে পারে। অনেক সময় ধান ক্ষেতের পানি খুব গরম হয়ে যায়। এ সময় মাছকে আশ্রয়দানের জন্য গর্ত বা নালায় নিয়ন্ত্রিত অবস্থায় টোপাপানা দেয়া যেতে পারে। স্বল্প সময়ের জন্য ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে মাছের রোগ কোনো সমস্যা নয়। এছাড়া যদি ধান খেতে কীটনাশক ছিটানো প্রয়োজন হয়, সেক্ষেত্রে পানি কমিয়ে দিয়ে মাছগুলোকে গর্ত এবং নালায় নিয়ে কীটনাশক প্রয়োগ করতে হবে। ধান ও মাছ সমন্বিতভাবে উৎপাদন ব্যবস্থায় যে কয়টি সাদৃশ্যময় পরিবেশ প্রয়োজন তা আমাদের দেশে বিরাজমান রয়েছে। এই পদ্ধতি যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধির ফলে মাথাপিছু বর্তমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালনে সক্ষম হবে বলে আশা করা যায়, যা হবে দেশ ও জাতির জন্য কল্যাণকর। তখন সুখে থাকবে বাংলার মানুষ, সুখে থাকবে বাংলাদেশ।